ঢাকার বেশিরভাগ অফিস বাসভবনে পার্কিং না থাকায় সড়কেই গাড়ি সরানোর বদলে খোদ উত্তর সিটি ইজারা দিয়ে তুলছে চাঁদা। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিং এর জন্য আমি দিয়ে দিই, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল। সরবরাহ বাড়াতে নতুন পুরাতন কূপ খননের উদ্যোগ সিলেট গ্যাস ফিল্ডের। দৈনিক 250 মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য। 3 কিলোমিটার যদি হয়ে যায়, আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারব। খুলনায় অরক্ষিত বেশিরভাগ নৌঘাটে মালামাল উঠানামায় ঘটছে দুর্ঘটনা। রাজস্ব বাড়লেও উন্নয়নে অনীহা, নদীকেন্দ্রিক বাণিজ্যে ভাটা। এবং কুয়ালালামপুরে অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ভারত। শিরোপা জয়ে আত্মবিশ্বাসী সুমাইয়ারা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া। রাজধানীর বিভিন্ন অফিস পাড়া, শপিং মল কিংবা বাসা বাড়িতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পাশের সড়কেই রাখা হচ্ছে গাড়ি। 4 লেনের রাস্তায় 2 লেনে পার্কিংয়ের সড়ক সরু হয়ে তৈরি হচ্ছে বাড়তি চাপ, ফলে জনভোগান্তিতে ও যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ পার্কিং উচ্ছেদের কথা থাকলেও খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মেয়াদে পার্কিং ইজারা দিয়ে রাখে। গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনার প্রতি নিরুৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবেল পারভেজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বাজিদ সাদ। মানুষ, গাড়ি আর ভবনের চাপে চিরেচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। শখের গাড়ি বা ব্যবসায়িক প্রয়োজনে যানবাহন কেনার মানুষও কম নয় এই শহরে। কিন্তু তিলোত্তমা কি এত গাড়ির চাপ সামাল দিতে পারে? দখলে সরু ব্যস্ততম সড়ক, বাজার, মার্কেট বা অফিস ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি, এসবই প্রতিদিনের নিত্যসঙ্গী। কেন এমন অব্যবস্থাপনা? সরেজমিনে এখন টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায় রাজধানীর বেশিরভাগ ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা। টাকা দিয়ে রাখি রাস্তার মধ্যে, চিন্তা করেন মাসে মান্থলি দিয়া। ম্যাক্সিমাম অফিসের পার্কিং এর বেসমেন্ট ওইভাবে ফাঁকা থাকে না। তো গাড়িটা রাখবে কোথায়? পার্কিংই থাকবে, এই রাস্তায় থাকবে। নিয়ম বহির্ভূত নিয়ম যে এখানে আছে এখানে দেন। এই আমার হাত আটকে যাবে, আমার হাত আটকে যাবে, আস্তে করুন। বিশেষ করে ব্যস্ততম ব্যাংকপাড়া, মতিঝিলের প্রায় সব সড়কে অবৈধ পার্কিং, যে কারণে সকাল বিকেল সব সময়ই সড়কে দেখা যায় বিশৃঙ্খলা ও তীব্র যানজটের ভোগান্তি। নষ্ট হয় কর্মঘণ্টা। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। দেখুন চারপাশে গাড়ির মনে করেন পার্কিং করে রেখে দিয়েছে। রাস্তা মানুষের চলাচলের জায়গা, এইখানে কেন পার্কিং হবে? হাঁটতেছি পিছন থেকে হঠাৎ করে একটা গাড়ি আসলো, অনেক সময় জিনিসটা অ্যাক্সিডেন্টের কারণ হয়। ট্রাফিক বিভাগের তথ্য মতে ঢাকায় মাত্র 3000 ট্রাফিক সদস্য কাজ করছেন 2 কোটির বেশি মানুষের এই নগরীতে, যা খুবই নগণ্য। আইনগত ব্যবস্থা নিয়ে যেন আমরা এটা ঠেকাতে পারি, কিন্তু খুব বেশি সুফল পাচ্ছি না আমরা। এটা যে কর্তৃপক্ষের দায়িত্ব অবৈধ পার্কিং বন্ধ করা, খোদ সেই সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে দিচ্ছে পার্কিং ইজারা। সম্প্রতি পট পরিবর্তনে বদলেছে ইজারা, কিন্তু পাল্টেনি মতিঝিলের অবৈধ পার্কিং। দৈনিক 10 জনকে দিয়ে খাস আদায় করে গাড়ি পার্কিং করাচ্ছেন ইজারাদার। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। এখানে একজনের নাম দিয়ে আছে ইসমাইল নাম করে। খাস আদায় করতেছি এখন বর্তমানে, আমরা যা আদায় করি তা আমরা সিরিগঞ্জ জমা দিই। এই পরিকল্পনাগুলো আসলে আমাদের নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। যে যানবাহন চলাচলের জন্য প্রতিবন্ধক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। সাধারণ বিমা টাওয়ারে প্রায় 600-র অধিক গাড়ি রাখার কথা থাকলেও থাকছে মাত্র 120টি, আর সিটি সেন্টারে 500-র জায়গায় গাড়ি থাকছে 130টি। এই মুহূর্তে আমরা রয়েছি সিটি সেন্টারের একটি পার্কিং ফ্লোরে। দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি ফাঁকা পড়ে আছে ফ্লোরটি। ঠিক
কি কারণে এখানে না রেখে সড়কে রাখা হচ্ছে গাড়িগুলো? এখানে থাকলে আমরা খোলামেলা থাকি, ডাকলে আমরা দৌড়ে যাইতে পারি। যথেষ্ট গাড়ি আমরা রাস্তায় সারি সারিতে গাড়ি রাখি, কিন্তু আমাদের পার্কিংয়ে গাড়ি আসে না। আমাদের এখানে যেরকম ফ্যাসিলিটি বা যে কোনো সুব্যবস্থা আছে ওরকমভাবে কেউ গাড়ি রাখে না। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এ সমস্যা। বিজ্ঞান ভিত্তিক কিছু চিন্তা করছে না, কমন সেন্স বেসিস ভাবছে যে পার্কিং তো হচ্ছেই, এখান থেকে আমি কিছু পয়সাটা পাই, আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিংয়ের জন্য আমি দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল, সে তখন ডাকে নিয়ে এটাকে 1 লেয়ার না 3 লেয়ারে দিবে। এই জায়গায় পানিশমেন্টের ব্যবস্থা যদি করা যায় তাহলেই কিন্তু একমাত্র টেকসই হবে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলকে বলা হয় অর্থনীতির প্রাণকেন্দ্র। স্বাধীনতার পর এমনকি গত 2 দশকে এলাকায় একের পর এক গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন, অথচ অর্থনীতির চালিকায় সরাসরি ভূমিকা রাখা মতিঝিলে নেই পরিকল্পিত পার্কিং ব্যবস্থা। সমস্যাটি ঠিক আর কতটা গুরুতর হলে কর্তৃপক্ষের নজরে আসবে প্রশ্ন জনসাধারণের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন মেয়াদী পরিকল্পনায় নতুন কূপ অনুসন্ধানে বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। এছাড়াও পুরাতন কূপে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক উৎপাদন 137 থেকে 250 মিলিয়ন ঘনফুটে নেয়ার লক্ষ্য তাদের। যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যন্ত্রপাতি ও নতুন গবেষণার মিশেলে এই অঞ্চলে আরও গ্যাস উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। দেশের সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর। 1955 সালে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হিসেবে এটি আবিষ্কৃত হওয়ার পরপরই মূলত এই অঞ্চলে প্রাকৃতিক খনিজ সম্পদ অনুসন্ধানে সচেষ্ট হয় রাষ্ট্র। তারই ধারাবাহিকতায় সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের 16টি কূপ থেকে গত 1 বছরে তাদের উৎপাদন 85 মিলিয়ন ঘনফুট থেকে 137 মিলিয়ন ঘনফুটে উন্নীত করেছে। সেই সঙ্গে নতুন করে 2026 সালের মধ্যে আরও 90 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে ছিল আগে 80 to 85 মিলিয়ন আমরা দিতাম, সেখান থেকে কিন্তু জাস্ট 1 বছরে আমরা কিন্তু যে প্রকল্পগুলো করেছি এর বিনিময়ে কিন্তু আমরা 85 থেকে নিয়ে এসেছি 137। আশা করছি যে এই উত্তরণটা যে আমরা আরও 60 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। দেশের চাহিদার চেয়ে গ্যাসের যোগান সংকট দূর করার নতুন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি 2025-এর এপ্রিলের মধ্যে সিলেটে 10 নম্বর কূপ থেকে প্রতিদিন 25 মিলিয়ন ঘনফুট আর এর বাইরেও সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন আরও 2টি পুরনো কূপের সংস্কার কাজ শেষের পথে রয়েছে কোম্পানিটির। সেটি হয়ে গেলে 2025 সালের জুনের মধ্যে আরও 30 মিলিয়ন সহ দৈনিক প্রায় 55 মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরিকল্পনা অনুযায়ী সব কাজ সময়সীমার মধ্যে শেষ হলে শুধুমাত্র সিলেট গ্যাসফিল্ডই জাতীয় গ্রিডে 2026 সালের মধ্যে প্রতিদিন 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার যদি হয়ে যায় আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। বিগত 5 বছর আগে সিলেট গ্যাসফিল্ডের যে উৎপাদন সক্ষমতা ছিল তার থেকে এখন উৎপাদন 2.7 গুণ বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে যে প্রক্রিয়া গ্যাস উত্তোলন হচ্ছে সেটা যদি আরও আধুনিক হয় তাহলে সহজেই এর উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে। এখন সময় এসছে যে আসলে আমি যেটা বললাম 3D সেসমিক করে আমাদের এই এক্সিস্টিং অয়েল ফিল্ডগুলোকেও ডেভেলপ কীভাবে ফার্দার ডেভেলপ করা যায় বা সেকেন্ডারি বা টারশিয়ারি রিকভারির দিকে আমরা যেতে পারি। সময়ের সাথে সাথে যদি প্রপারলি যদি এই ম্যানেজমেন্ট ব্যবস্থা নেওয়া হয়, প্রপার যদি এই সমস্ত ডেভেলপমেন্ট ফিল্ডগুলি ডেভেলপ করা হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিস হচ্ছে ক্রাইসিস অনেকটাই হয়তো বা এখান থেকে যোগান দেওয়া সম্ভব হবে। সিলেট গ্যাসফিল্ড বর্তমানে 16টি কূপের মাধ্যমে বছরে 33,744 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। তার সাথে যোগান দিচ্ছে 37,247 ব্যারেল কন্ডেনসেট ও এনজেল। তাছাড়া 2023-24 অর্থ বছরে লাভজনকে প্রতিষ্ঠানটি সরকারের কোষাগারে জমা দিয়েছে প্রায় 779 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সিলেট।
খুলনায় অরক্ষিত পড়ে আছে বেশিরভাগ নৌঘাট। মালামাল ও যাত্রী ওঠানামায় দুর্ঘটনায় পড়তে হচ্ছে নৌঘাট ব্যবহারকারীদের। এতে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে পড়েছে অনেকটাই ভাটা। একই সাথে বিভিন্ন ঘাটের কর্তৃত্ব নিয়ে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিআইডব্লিউটি এর দ্বন্দ্ব তো আছেই। রামিম চৌধুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরবের ঢেউ শত বছরের বেশি সময় ধরে নৌপথের ব্যবসার অন্যতম রুট। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দক্ষিণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বড়বাজার। ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠা এই বাজার এখন আরও প্রশস্ত হয়েছে, বেড়েছে পরিধি। খরচ কম হওয়ায় এখনও খুলনার বড়বাজার থেকে নদীপথে বিভিন্ন এলাকায় পণ্য আনা নেওয়া হয়। মালবাহী ট্রলার ভেড়ার জন্য নির্ধারিত রয়েছে কয়েকটি নৌঘাট। সবথেকে বেশি মালামাল বহন করা হয় তুলাপট্টি ঘাট থেকে। শুক্রবার বাদে সপ্তাহের 6 দিনই এই ঘাট ব্যবহার করেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। তবে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত তুলাপট্টি ঘাট যেন ভাগাড়ে পরিণত হয়েছে। ছোট্ট একটি পল্টনে দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। হাজার হাজার লেবাররা ওঠানামা করে, শ্রমিকরা বস্তা নিয়ে উঠতে পারতেছে না, সিঁড়ি ভেঙে গেছে। এইটা সিটি কর্পোরেশনের ঘাট। শ্রমিক মল্ল, বাঁচলো বা হাত বাংলো, পাও বাংলো, ওগুলো তাকে দেখার দরকার নাই, ট্রলার ভেললেই টাকা নিয়ে যায়। শত বছরের রকেট ঘাট পরিচর্যার অভাবে এখন বন্ধ। এখানে পড়ে আছে পুরনো একটি পল্টন। বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রিত 4 থেকে 7 নম্বর ঘাট ভাঙনের কারণে আগের তুলনায় কমেছে পণ্য খালাস। খুলনায় নদীকেন্দ্রিক ঘাটগুলোর এমন বেহাল অবস্থার কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ীরা। এখানে প্রতিনিয়তই শ্রমিকদের সাথে ঘটছে নানা রকম দুর্ঘটনা। এসব কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন অনেকেই। প্রতিটি ঘাট থেকে টোল আদায় করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সংস্কার। আমাকে 100 কেজির বস্তা নিয়ে ওঠা লাগে। যদি এই ঘাটটা ভাঙায়, যদি পল্টন থাকতো তাহলে আমাকে অনেক সুবিধা হইতো। আমরা তো কাজ কাম ঠিকমতো করতেও পারি না, তারপর যাদের কাছে বলি কেউ আমাদের কথা শোনে না। পণ্য পরিবহনের পাশাপাশি বেশিরভাগ ঘাট দিয়ে যাত্রী পারাপার হয়। এর মধ্যে উল্লেখযোগ্য রূপসা ঘাট। একসময় এটি নিয়ন্ত্রণ করত খুলনা সিটি কর্পোরেশন। এখন তা আদালতের নির্দেশে নিয়ন্ত্রণ করছে বিআইডব্লিউটিএ। জরাজীর্ণ পল্টনে ঘটছে দুর্ঘটনা। জেলখানা ও কালীবাড়ি ঘাটের অবস্থাও বেহাল। আমাদের যে ঘাট, এই ঘাট এখন বর্তমানে চলে না। এই ঘাট অনেক দিনের পুরনো পন্টল। দীর্ঘদিন ধরে আমরা ট্রলার চালিয়ে আসি, প্রায় 30-40-45 বছর ধরে। কিন্তু আমাদের এখানে যে আসে সেই শুধু ফায়দা লোডে। আমাদের এই পন্টলও বড় করে না, পন্টল আমাদের লম্বা চওড়া করা উচিত। সাধারণ জনগণের এমন সমস্যা যে একটা ট্রাক আসলে এখানে যখন ফেরিতে গাড়ি উঠে লোকজন নামতে পারে। 14 আগস্টের আগ পর্যন্ত রূপসা খেয়াঘাটের রাজস্ব নিত সিটি কর্পোরেশন। গেল 2 অর্থ বছরে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আদায় হলেও নেই সংস্কারের উদ্যোগ। এছাড়াও জুতাপট্টি ও কাচারিঘাট থেকে প্রতি মাসে প্রায় 60,000 টাকা রাজস্ব আদায় করে কর্পোরেশন। এর মধ্যে শুধু তুলাপট্টি ঘাটে সম্প্রতি একটি পল্টন স্থাপন করেছে কর্পোরেশন। বড়বাজারের 2টি ঘাট আমাদের নিয়ন্ত্রণে আছে। একটা হচ্ছে নড়াইল কাছারি ঘাট, যেটাকে ডাবঘাট হিসেবে চিহ্নিত করা আছে, আর একটি হচ্ছে জুতাপট্টি ঘাট। যথাযথভাবে একেবারে নতুন পন্টুন এবং পল্টনগুলো আমরা মেরামত না, পরিবর্তন করে নতুন পল্টন দিয়েছি। স্থায়ী সমাধানের জন্য আমরা ওখানে আবার নতুন করে টেন্ডার আহ্বান করে ওটার যে কার্যক্রম যেগুলো থাকে সেগুলোকে আমরা করে দিয়ে থাকি। বিশেষ করে সিটি কর্পোরেশন পরিচালিত যে ঘাটগুলো থাকে সেগুলোর অবস্থা ভালো। গেল আগস্টে আদালতের নির্দেশে রূপসা খেয়াঘাট নিয়ন্ত্রণ পায় বিআইডব্লিউটিএ। কর্মকর্তা জানান, চলতি মাসেই নতুন পল্টন দেওয়া সহ রূপসা ঘাটের উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা কিছু সংস্কার কাজ করেছি, আর আমরা আশা করছি ইনশাল্লাহ এই মাসের 25 তারিখের মধ্যেই আমরা এই 2 ঘাটে 2টি নতুন পন্টন স্থাপন করব এবং তখন আমার মনে হয় ওই রূপসা ঘাটের যে যাত্রী পারাপারের যে দুর্ভোগ সেটা লাঘব হবে বলে আশা করছি। বর্তমানে খুলনা সিটিতে 28টি ঘাট রয়েছে, যার মধ্যে 2টি সিটি কর্পোরেশন, 13টি বিআইডব্লিউটিএ, 8টি জেলা পরিষদ, 5টি ঘাট চলছে ব্যক্তি মালিকানায়। রামিম চৌধুরী, এখন খুলনা। জনজীবনে জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম ও চুয়াডাঙ্গায় আছেন অনিক চক্রবর্তী। প্রথমেই চলে যেতে চাই বগুড়ায় সেলিমের কাছে। সেলিম,
বগুড়ায় শীত কেমন এবং নিম্ন আয়ের মানুষদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে? রাত্রি উত্তরের শীতল মৃদু হাওয়া আর রাতভর শিশির জমার যে শীতলতা, সেই শীতলতা আগে ভাগে টের পেতে শুরু করে উত্তর জনপদের মানুষ। এই শীতলতা কাটিয়ে সাধারণ মানুষ কর্মস্থলে যাচ্ছেন, কর্মজীবী মানুষরা কর্মস্থলে যাচ্ছেন, আর নিম্নবিত্ত যারা রয়েছেন, ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, তাদের তো শীত বস্ত্রেরই সংকট রয়েছে। তারা অনেকটা বেশি শীতের কষ্ট সহ্য করছে। আর বগুড়ার পশ্চিম অংশের মানুষ সবচেয়ে বেশি মৎস্যজীবী মানুষ। বগুড়ার পশ্চিম অংশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার প্রায় 70% মানুষ মৎস্যজীবী। সুতরাং তাদের এই সকালে যে মাছের আড়তে মাছ নিয়ে আসেন, সেজন্য তাদের ভোর রাত থেকেই পুকুরে নেমে থাকতে হয়। তারা শীতের খুব সান্নিধ্যে থাকে, যে কারণে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর প্রাদুর্ভাব বেশি হয় এই অঞ্চলে। তবে আমরা হাসপাতালে কথা বলেছি, দু একজন শিশু এবং বৃদ্ধ শীতজনিত রোগে ভর্তি হলেও সেই অর্থে আসলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়েনি হাসপাতালগুলোতে। তবে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন পরিবারের যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের যেন বাড়তি যত্ন নেওয়া হয়, সে কারণে তাদের এই সতর্কতা রয়েছে। আর বগুড়ার যে পূর্ব অংশের যে মানুষ রয়েছে তারা কৃষি নির্ভর, আর এই ফসলি জমিতে সারা রাতভর শিশির জমে যে শীতলতা থাকে, সেই শিশির ভেজা শীতল জমিতে গিয়ে সবজি তুলে সকালে সবজির হাট বসে বগুড়ায়। যতগুলো পাইকারি হাট রয়েছে সবগুলো হাটই প্রায় সকালে বসে। সুতরাং এই সকালে যে শীতলতা থাকে সেই শীতলতার মধ্যেই তাদের বের হতে হয়। তবে শীতের এই শীতলতা কাটে সূর্য ওঠার সাথে সাথে, কিন্তু সূর্য উঠলে তাপমাত্রা বাড়লেও তার আগেই মানুষের কর্মস্থলে যেতে হচ্ছে। আর বগুড়ার তাপমাত্রা, যে আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটি হচ্ছে গেল 7 দিনে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আর পৌষ মাস, শীত মৌসুমের যে প্রথম মাস, শীত ঋতুর যে প্রথম মাস পৌষ, সেই পৌষের আজ 7 তারিখ, অর্থাৎ গেল 7 দিন ধরেই কিন্তু প্রকৃতিতে শীতকালের আগমন ঘটেছে। আর শীতকালের আগমন ঘটার শুরু থেকেই বগুড়ায় শীতের প্রাদুর্ভাব বেড়েছে। আর শুরুর দিকেই অর্থাৎ পৌষের 1-2 তারিখেই ছিল 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটি বেড়ে এখন আজকে যে তাপমাত্রা রেকর্ড করেছে বগুড়া আবহাওয়া অফিস সেটি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার কাছে বগুড়া থেকে শীতের সব শেষ। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনিক চক্রবর্তীর কাছে। অনিক, গতকালকে তো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, আজ এবং আগামীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? রাত্রি আসলে চুয়াডাঙ্গার পরিস্থিতি কিন্তু আসলে খুবই খারাপ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারিপাশ। তাপমাত্রা আজকে যে আবহাওয়া অফিস রেকর্ড করেছে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা এবং ঠান্ডার যে উপস্থিতি, এতে আসলে সাধারণ মানুষ চরম আকারে আসলে দুর্ভোগে পড়েছে। সড়কে কিন্তু যে যানবাহন গুলো চলছে সকাল থেকেই আসলে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছে যানবাহন গুলো। পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু একেবারেই নেই বললে চলে। যারা রাস্তায় বের হয়েছে তারা কিন্তু অতি প্রয়োজনে আসলে রাস্তায় বের হয়েছে। পাশাপাশি বাজার ঘাটেও আসলে সাধারণ মানুষের উপস্থিতি কম। আমরা দেখেছি যে পাইকারি আড়তগুলোতে যারা কৃষক ভোরবেলা আসলে সবজি নিয়ে আসে, সেই ব্যবসায়ী বলি বা কৃষক বলি, তাদের উপস্থিতিও কিন্তু আসলে বাজারগুলোতে কম। বেলা বাড়লে এই উপস্থিতি কিছুটা বাড়বে এবং আস্তে আস্তে বেলা বাড়লে উপস্থিতি সাধারণ মানুষেরও বাড়বে। একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা কিন্তু গরমের সময় কিন্তু তীব্র তাপদাহ এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়। এবছরও চলতি মৌসুমে বেশ কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসে
সেই দিনগুলোতে আসলে শৈত্যপ্রবাহ বয়ে যাবে চুয়াডাঙ্গাতে টানা কয়েকদিন, তখন কিন্তু আসলে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসবে। এই যে হঠাৎ করেই তাপমাত্রা ওঠা নামা, এতে করে আসলে সব থেকে যে দুর্ভোগ, দিন আনা খেটে খাওয়া মানুষের আসলে দুর্ভোগটা চরম আকারে হয়েছে, তাদের আয়ের উৎসে কিন্তু আসলে ভাটা পড়েছে রাত্রি। তো সব মিলিয়ে কিন্তু আসলে শীত চুয়াডাঙ্গাতে এক প্রকার দুর্ভোগই নিয়ে এসেছে রাত্রি। পর্যটকদের পদচারণায় দৃশ্যপট বদলেছে মিস্ত্রিপাড়া ঐতিহ্যবাহী তাঁতপল্লীতে। শীত মৌসুম জুড়েই মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির দেখতে ভিড় করেন পর্যটকরা। এক মৌসুমেই এলাকায় বিক্রি হয় প্রায় 20 কোটি টাকার পোশাক। তবে পোশাকের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি প্রস্তুতকারকদের। পটুয়াখালী থেকে সৈয়দ হুমায়ুন কবিরের প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ার প্রত্যন্ত এলাকা মিস্ত্রিপাড়া, ঐতিহ্যবাহী এখানকার তাঁত শিল্প। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে রাখাইন সম্প্রদায়ের তৈরি তাঁতপণ্য বিক্রির কোনো ব্যবস্থা ছিল না। তবে সম্প্রতি নির্মিত মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির বদলে দিয়েছে রাখাইনদের ভাগ্যের চাকা। তাদের তৈরি পোশাক এখন দখল করেছে শহরের বিভিন্ন বিপণী বিতান। শীতের শুরু থেকে পর্যটকরা মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির দেখতে ভিড় করেন। আর পর্যটন ঘিরেই এলাকায় গড়ে উঠেছে শতাধিক পোশাকের দোকান। দোকানে বিক্রি হওয়া 70 থেকে 80% পোশাকই রাখাইনদের তৈরি। নিপুণ বুনন শৈলীতে তৈরি পণ্যের মধ্যে রয়েছে লুঙ্গি, তোয়ালে, চাদর সহ নানা ধরনের পোশাক। শীতের এক মৌসুমেই কোনো কোনো দোকানে 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বেচাকেনা হয় বলে জানান দোকানিরা। শীত আসলে আমাদের বেচাকেনা ভালো হয়, পর্যটন আশিপাড়া রাখাইন তাঁতপল্লী সব জায়গায় ব্যবসা বাণিজ্য ভালো হবে। খাদ্যের হাতের তৈরি এগুলো আমরা বিক্রি করি, টুরিস্টরা আসে খুবই স্বাচ্ছন্দ্য করে কিনে। রাস্তাটা খুবই খারাপ, এটার জন্য সরকারিভাবে যে কোনো উদ্যোগ নেওয়া হইলে আমাদের জন্য অনেক উপকৃত হয়। খাদ্যের প্রোডাক্টে আমাদের বেশি চলে ভালো, 50 লাখ 30 লাখ 1 কোটি টাকা এবার বিক্রি হয়। সাধারণ পোশাকের তুলনায় এখানকার তাঁতে তৈরি পণ্য দামে কম, মানসম্মত এবং টেকসই। দাম তো মনে করেন আমাদের ক্রয়ের মধ্যে আছে, কমই আছে, সমস্যা নাই, 500-700 নেওয়া যায়। আর এটা খুবই ভালো লাগে, আমার কাছে তো পছন্দ হয়েছে, আমি এজন্য নেওয়ার জন্য এখানে আসছি। এক সময়ে অজপাড়া এই গ্রামটি এখন হয়ে উঠেছে বাণিজ্যের কেন্দ্রবিন্দু। পুরো মৌসুমে 15 থেকে 20 কোটি টাকার পোশাক বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। শীতের মৌসুমে আমাদের এখানে ব্যবসাটা বেশি বৃদ্ধি পায়। সরকার যদি কুয়াকাটাকে নান্দনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে, আমাদের ব্যবসারও প্রসার হবে এবং সরকারও এখান থেকে কি আয়ের বড় ধরনের উৎস পাবে। আগের তুলনায় চাহিদা বাড়লেও তৈরি পোশাকের ন্যায্য মূল্য না পাওয়ার দাবি কারিগরদের। শীতে আমাদের কাজ বাড়ে, কিন্তু সুতাসহ অন্য জিনিসপাতির দাম বাড়ছে, সে তুলনায় আমরা লাভ পাই না। বাঙালি আমাদের কম টাকা দিয়ে তারা বেশি টাকায় বেচে। পটুয়াখালীর 28টি গ্রামে কম বেশি 304টি রাখাইন পরিবারের বসবাস। এর মধ্যে সবকটি পরিবারই তাঁত শিল্পের সাথে জড়িত। এখন পটুয়াখালী অনেকটা নিভৃতেই দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা করে আসছে গরিব চিকিৎসা সেবা নামে একটি সংগঠন। নীলফামারীর সৈয়দপুরে এই সংগঠনটি প্রায় 9 বছরের কাছাকাছি রোগীকে দিয়েছে ডাক্তার দেখানো সহ ওষুধ কিনে দেওয়ার মতো সেবা। অস্থায়ী সেবা দেওয়া হয়েছে 5,000-এর বেশি রোগীকে। আর এর পেছনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় কোটি টাকা। মহসিন আলীর ক্যামেরায় জানাচ্ছেন আমিরুল বাপ্পি। সৈয়দপুরের অসহায় দুস্থ রোগীদের জন্য প্রায় 9 বছর ধরে কাজ করে যাচ্ছে গরিব চিকিৎসা সেবা নামে একটি সংগঠন। 26 বছর বয়সী সাবা দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে আক্রান্ত। পরিবারে উপার্জনক্ষম বলতে তার মা, তাই নিজের রোগের চিকিৎসা তার জন্য অকল্পনীয়ই ছিল। প্রায় 4 বছর আগে সাবা খোঁজ পান গরিব চিকিৎসা সেবার। তখন থেকেই বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন তিনি। ধীরে ধীরে হয়ে উঠছেন সুস্থ। বড় মেয়ে খুব অসুস্থ, মনে করেন রক্তশূন্যতা, আর আবার কি বলে ক্যান্সার। তারপরে এনারা আবার রংপুর পাঠাইলো, এখান থেকে চিকিৎসা দিল। তাই এনারা আমাদের জন্য অনেক উপকার, ওষুধ পাতি নিয়ে খাওয়া দাওয়া যেটা আল্লাহ দিয়েছে সবগুলোই করেছে। গত 9 বছরে সাবার মতো 865 জন স্থায়ী রোগী চিকিৎসা সেবা পেয়েছে এই সংগঠন থেকে। শুধু ডাক্তার দেখানো নয়, যে কোনো ধরনের পরীক্ষা, ঔষধ সহ সবকিছুর ব্যবস্থা করে দেয় সংগঠনটি। 7 থেকে 8 বছর ধরে চিকিৎসা নিয়ে যাচ্ছেন এমন রোগীর সংখ্যাও কম নয়। মানুষ বললো এখানে চিকিৎসা আছে যান, ওই আমি আসলাম তো 7 বছর হলো এখানে।
রাস্তায় গিটি ভাঙতে ভাঙতে খাওয়া দাওয়া না, রক্ত শূন্য হয়ে গেছিল, শরীরে পানি জমে গেছিলো। 3 বছর আগে এখানে চিকিৎসা নিয়েছি। প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে এখান থেকে চিকিৎসা এবং ওষুধ দুটাই আমি এখান থেকে বিনামূল্যে পাচ্ছি। 2016 সালে আত্মপ্রকাশ করে গরিব চিকিৎসা সেবা। মূলত দুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়াতেই জন্ম এই সংগঠনের। স্থায়ী রোগীর পাশাপাশি প্রায় 5000 অস্থায়ী রোগীকে সেবা দিয়েছে সংগঠনটি। আমাদের কাছে 5 থেকে 6টা রোগী আছে, যার মধ্যে ক্যান্সারের রোগী ছিল 3টা, যাদেরকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। তার পিছনে আমাদের অনেক ব্যয়বহুল টাকা খরচ হয়েছে। গরিব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা হিসেবে শুরু থেকেই আছেন এই অঞ্চলের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার শেখ নজরুল ইসলাম। অসহায় এইসব রোগীদের সেবা দিয়ে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চান তিনি। ডাক্তার নজরুলের মতো আরও 4 জন ডাক্তার এই সংগঠনের সদস্য। ওষুধগুলো পেয়ে রোগীগুলো খুবই আনন্দিত হয়, খুবই খুশি হয়, ওনারা খুব দোয়া দিয়ে যায় আমাদেরকে সবাইকে। যেমন আমার কাছে কোনো দরিদ্র মানুষ আসলো, আমি দেখলাম তার ভিজিট দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, ওষুধ কেনার মতো ক্যাপাসিটি নাই, তখন তাকে আমি চিকিৎসা দিয়ে ওনাদের ঠিকানা এবং অফিসের ঠিকানা বলে দিই। তারা সেখানে গেলেই পরিপূর্ণরূপে তাকে যাচাই করা সাপেক্ষে সহযোগিতা করে থাকেন। সদস্যদের চাঁদা, জাকাত, বিভিন্ন ধরনের অনুদানের ওপর নির্ভর করে চলে সংগঠনের কার্যক্রম। যে কোনো ধরনের সমালোচনা এড়াতে নিশ্চিত করা হয় স্বচ্ছতা। রোগীদের সেবা দেওয়ার আগে তাদের আর্থিক অবস্থাও যাচাই করা হয়। আমি অনেক সময় দেখি যে রোগীরা হতদরিদ্র যারা আছে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, প্রিসক্রিপশন নিয়ে দোকানে দোকানে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিল। তো সেই সময় আমার মনে হলো যে এদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি না। নীরবে নিভৃতে কাজ করা গরিব চিকিৎসা সেবার প্রতিটি সদস্যের প্রত্যাশা তাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে হতদরিদ্র রোগীদের সহায়তায়। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে বিক্ষোভ জানান স্বজনরা। শনিবার রাতে এমন অভিযোগে রোগীর পরিবারের সদস্যরা জানান সময়মতো অপারেশন থিয়েটারে হাজির হননি সংশ্লিষ্ট চিকিৎসক। ঘটনা ধামাচাপা দিতে মারা যাওয়া রোগীর মেয়েকে হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে। শনিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত 55 বছর বয়সী মোশাররফ হোসেন। দুপুর 2:30টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। পরিবারের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলমের সার্জারি করার কথা থাকলেও তিনি সময়মতো হাজির হননি হাসপাতালে। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে অপারেশন থিয়েটারে সার্জারি করেন অন্য ডাক্তার। এরপর সন্ধ্যা 6টার দিকে মোশাররফ হোসেনের মৃত্যুর খবর পাওয়া গেলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তার স্বজনরা। স্বজনদের দাবি, ঘটনা ধামাচাপা দিতে নিহতের নার্সিং পড়ুয়া মেয়েকে গ্রিন লাইফ হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়, সাথে কিছু টাকা দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার তাগিদ দেয় কর্তৃপক্ষ। এ সময় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হট্টগোল হতে দেখা যায়। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ প্লাস বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5000 টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা এগুলো দিতে। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সনদে প্রথমে তা রাত 9টা35 উল্লেখ করেন। পরে স্বজনদের তোপের মুখে সময় পরিবর্তন করে সময় শনিবার সন্ধ্যা 6টায় দেখিয়ে সনদ দেন। অভিযোগের বিষয়, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। সাকসেস বলার 15 থেকে 20 মিনিট পরে ওনা বুক খোলা অবস্থা কিভাবে সাকসেস বলল। এই ডাক্তারের অবহেলার কারণে, ভুল চিকিৎসার কারণে আমার বাপে আজকে দুনিয়া থেকে ত্যাগ হইল। এখন এই দায়বহর, আমি তো এই দায়বহর আমার 4 ভাই বোনকে এতিম করে দিয়ে গেল। ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের যদি এই ব্যাপারে, এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয় আমরা লফুল অ্যাকশনে যাব। ঠিক আছে, আমরা সেরকম প্রকৃত কর্তৃপক্ষ আমরা এখানে পাই নাই। একজন ম্যানেজার ছিল, তো ওনার সাথে কথা যতটুকু আছে আপনাদের সামনে কথা বললাম। কেন প্রকৃত যে কার সাথে কথা বলবো সেরকম একজনকে পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত 3টার দিকে পুলিশের উপস্থিতিতে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিয়া আমিরুল ইসলাম, এখন ঢাকা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ।
মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর শ্রমবাজার আরব আমিরাত নানা কারণে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ রেখেছে দেশটি। এর জন্য খোদ বাংলাদেশিরাই দায়ী বলে মনে করছেন প্রবাসীরা। তবে সাধারণ ক্ষমার আওতায় সম্প্রতি দেশে ফেরার পাশাপাশি বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন অনেকেই। আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে আছেন 10 লাখেরও বেশি বাংলাদেশি, যাদের বেশিরভাগই পেশায় শ্রমিক। গেল কয়েক বছর ধরে রেমিটেন্স প্রবাহের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এমনকি মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বৃহত্তর শ্রমবাজারও সংযুক্ত আরব আমিরাত। তবে নানা অভিযোগে গেল কয়েক মাস ধরে নতুন শ্রম ভিসা দেয়া বন্ধ রেখেছে দেশটি। বিভিন্ন ভিসা না লাগিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশিদেরকে আরব আমিরাতের প্রশাসনের পক্ষ থেকে ভালো সুনজরে দেখে না। আউটসাইড ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের যেসব লেবার ইন্স্যুরেন্স যেগুলা ঢালা ছিল, সেই কারণে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত। শ্রমিক ভিসা বন্ধের জন্য ওভারস্টে সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের জড়িয়ে যাওয়াকে দায়ী করছেন কর্মরত অনেক রেমিটেন্স যোদ্ধা। তবে নতুন করে ভিসা প্রক্রিয়া বন্ধ থাকলেও এরই মধ্যে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় বৈধতা পেয়েছেন বহু বাংলাদেশি। ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা জেল জরিমানা ছাড়াই সুযোগ পেয়েছেন দেশে ফেরার। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৭৫,০০০-এর বেশি প্রবাসী পাসপোর্টের আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছে আবুধাবি ও দুবাইয়ে থাকা দুটি বাংলাদেশ মিশন। আর দেশে ফিরতে ভ্রমণ অনুমতি নিয়েছেন প্রায় ৫,০০০ বাংলাদেশি। 2025 সাল আসবে যেন আমরা একটা বাংলাদেশ এবং এই দেশের সরকারের সাথে মিলে আমাদের কূটনীতিক সম্পর্কটা যেন আরো সুসম্পর্ক হয়। দেশের ভাবমূর্তি ফিরিয়ে ভিসা জটিলতা নিরসনে প্রবাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান আমিরাতে থাকা বাংলাদেশ কমিউনিটি নেতাদের। আমরা বিদেশে আসছি আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য, কিন্তু আমাদের অনেক সমস্যা আছে যে প্রথম হয়েছে ভিজিট ভিসা আসি আমরা আর যাই না। এই যে ইলিগাল থাকিয়া অনেক ইলিগাল কাজ এখানে হয়, আমাদের সবাইকে ওদিকে দৃষ্টি রাখতে হবে। আমরা যদি নিজেরা ওভারস্টে না করে নিয়মের মধ্য থেকে আমাদের ভিসাগুলোকে আমরা রিনিউ করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং আমার মনে হয় আগামী দিনে এই ভিসার যে জটিলতা সেটা আর থাকবে না। আমিরাতের বৃহত্তর এই শ্রমবাজার পুনরুদ্ধারে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপের আহ্বান প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে কাতারে হয়ে গেল স্মরণকালের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন আসিফ আকবর, শাকিব খান, পরিমণি সহ এক ঝাঁক তারকা। এমন আয়োজনে উচ্ছ্বসিত প্রবাসীরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। কাতারের রাজধানী দোহার এশিয়ান টাউন অ্যাম্ফি থিয়েটার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে যেখানে হয়ে গেল স্মরণকালের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে গানে মঞ্চ মাতিয়েছেন মনির খান, আসিফ আকবর সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। রাফসান সাবাব ও রুহানি সালসাবিলের যৌথ উপস্থাপনায় কণ্ঠশিল্পী ছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়ে দর্শকদের মন কেড়েছেন ওমর সানি, সাকিব খান, পরিমণি সহ এক ঝাঁক অভিনয়শিল্পী। তারার মেলায় রূপ নেয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 20,000 প্রবাসী বাংলাদেশি। এতে দোহার এশিয়ান টাউন অ্যাম্ফি থিয়েটার হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বিদেশের মাটিতে এত বড় সাংস্কৃতিক আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন রেমিটেন্স যোদ্ধারা। বাংলাদেশিদের সাথে সাথে অন্যান্য দেশের এখানে এসেছে, তারা আমাদের অনুষ্ঠান দেখেছে। একটি দিনের জন্য কাতার প্রবাসী বাংলাদেশিরা অনেক আনন্দ করেছে, উৎসব করেছে। আমরা সকলে আনন্দিত। এই প্রথম কাতারে এত বিশাল একটি প্রোগ্রাম, সুন্দর একটি প্রোগ্রাম। ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। শাকিব খান সহ যে শিল্পীরা বাংলাদেশ থেকে কাতারে এসছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা যে তারা এত কষ্ট করে এসে আপনাদের কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন। অবশ্যই আমরা আপনাদের পাশে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের পাশে থাকবো এবং আপনারাও এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের পাশে থাকবেন।
বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দোহায় মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ছিল হ্যালো সুপারস্টারস। এখন কাতার। অভিশংসিত হওয়ার 7 দিন গেলেও সাংবিধানিক আদালত থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গভীর হচ্ছে রাজনৈতিক সংকট। ইউন সুক ইয়োলের পক্ষে বিপক্ষে রাজপথে হাজারো মানুষ। সাংবিধানিক আদালতকে দ্রুত রায় দেওয়ার দাবি অভিশংসনের পক্ষে বিপক্ষের আন্দোলনকারীদের। রাজনৈতিক সংকট মোকাবেলায় ক্ষমতায় রাখা না রাখা সিদ্ধান্ত দ্রুতই হওয়া উচিত বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। 14 ডিসেম্বর ব্যাপক বিক্ষোভের মুখে আইন প্রণেতাদের ভোটে পার্লামেন্টে অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ক্ষমতাচ্যুত হননি এই নেতা। সাংবিধানিক আদালতের রায়ের উপর ঝুলছে স্থগিত হওয়া প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ফেরত পাওয়া না পাওয়া। ভাগ্য যদি পক্ষে চলে যায় তাহলে ইউন সুক ইয়োলই ক্ষমতায় বহাল থাকার শঙ্কা থেকে বিক্ষোভে আবারও উত্তাল দক্ষিণ কোরিয়া। ক্ষোভে ফুঁসছেন ইউন সুক ইয়োল বিরোধীরা। পার্লামেন্টে অভিশংসিত হওয়ার 7 দিন পেরিয়ে গেলেও কেন সাংবিধানিক আদালতের রায় আসছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাজার হাজার আন্দোলনকারী। তাই দ্রুত অভিশংসনের পক্ষে রায় দেওয়ার দাবি উঠেছে সিউলে হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে। 우선은 21세기에 민주주의 국가에 이런 일을 벌일 수 있는지, 어떻게 이런 일을 할 수 있는지 묻고 싶었고, 정말 본인에게 양심이 있다면 윤석열은 전 국민을 사지에 몰아넣은 범죄자임이 분명하고 헌법재판소는 বিরোধীদের বিক্ষোভের মধ্যে থেমে নেই ইউন সুক ইয়োল সমর্থকরাও। তার পক্ষে সিউলে পাল্টা সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। সামরিক আইন জারি ঘিরে পার্লামেন্টে অভিশংসিত করার পর তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা পুনর্বহালের জোর দাবি তুলেছেন তারা। 정말 계엄령은 정당합니다. 아무리 생각해도 저 가짜 뉴스, 허위 유포, 여론몰이 그걸로 인해서 이 나라를 그다음에 그 가운데는 사회주의 공산주의 세력이 있기 때문에 오늘 같이 온 한 10여 명의 사람들이 ইউন সুক ইয়োলকে ক্ষমতাচ্যুত করার পক্ষে বিপক্ষে চলমান এই আন্দোলনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা স্থগিতাদেশের সময়কাল যতই কমানো যায় ততই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 대통령 사고시가 되기 때문에 대통령이 사고가 됐다는 거는 국가가 전체적으로 정체됐다고 볼 수가 있는 거거든요. 그렇기 때문에 그 사고 기간은 최대한 단축하는 것이 바람직하기 때문에 রাজনৈতিক অস্থিরতা থেকে দক্ষিণ কোরিয়াকে মুক্ত করতে ইউন সুক ইয়োলের অভিশংসন বিচার সম্পন্নে আগামী 27 ডিসেম্বর প্রথম শুনানির জন্য প্রস্তুত হচ্ছে দেশটির সাংবিধানিক আদালত। 3 ডিসেম্বর সামরিক আইন জারি করে সাধারণ জনগণ ও বিরোধীদের তোপের মুখে মাত্র 6 ঘন্টা পর তা প্রত্যাহার করেও অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে লড়তে হচ্ছে ইউন সুক ইয়োলকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ের পর এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন টাঙ্গাইলের 3 ক্রিকেটার। তাদের বিশ্বাস সঠিক সুযোগ পেলে দেশের সুনাম বয়ে আনতে পারবেন তারা। পরিবার, কোচ ও সংশ্লিষ্টরা মনে করছেন জাতীয় দলে সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বাড়াবেন এই 3 তরুণ। কাউসার আহমেদ জানাচ্ছেন বাকিটা। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই। টাঙ্গাইল শহরের পারদিঘুলিয়া এলাকার রিজান হোসেন, পূর্ব আদালত পাড়ার দেবাশিস সরকার এবং দেলদুয়ারের রিফাত বেগের ক্রিকেট যাত্রা একই সময়ে 2015 সালে। 5ম শ্রেণীতে পড়া অবস্থাতেই শুরু করেন ক্রিকেট প্রশিক্ষণ। টেপ টেনিস দিয়ে শুরু করা তরুণরা সম্প্রতি বাংলাদেশকে দিয়েছেন এশিয়া জয়ের গৌরব। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নের আরও কাছে গেল এই তরুণরা। আশা করছেন একদিন দেশের হয়ে অংশ নেবেন বিশ্বকাপে। তবে এত দূর আসতে পরিবার, স্থানীয়রা ও সিনিয়র খেলোয়াড়দের সহযোগিতা ছিল। তামিম ইকবালের কাছ থেকে উপহার পাওয়া ব্যাটও তাদের উৎসাহ বাড়িয়েছে। তবে আর্থিক সংকটে কষ্ট করেই স্বপ্ন পূরণে সহায়তা করেছে রিজানের পরিবার। একটা ড্রিম ছিল যে ন্যাশনাল টিমে খেলা। ছোট করে হলে আন্ডার-19 আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন আগে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন আমার ড্রিম হচ্ছে ন্যাশনাল টিমে খেলা। এখন এটাই ড্রিম, এখন একটা স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি, এখন বাকি সব আল্লাহ ভরসা। আমরা আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি, দেশের জন্য বড় কিছু একটা অর্জন করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। শুরুটা অনেক ভালো ছিল, ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাইছি আমরা বলতে কি আমি অনেকটাই সাপোর্ট পাইছি। আমার ফ্যামিলি, আমার বাবার স্বপ্ন যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো। অন্যদিকে দেবাশিস পাচ্ছেন পরিবারের সার্বিক সহযোগিতা।
তাদের আশা জাতীয় দলে জায়গা পেলে ছেলে দেশের জন্য বড় কিছু করবে। ব্যাট কেনার সময় তখন টাকা ছিল না, তখন টাকা দিয়ে ব্যাট কেনার মতো তৌফিক ছিল না। তারপরেও কষ্ট মষ্ট করে ব্যাট কিনা দিছে। আর জুতা কিনতে যায়, জুতা কিনতে গেলেও এত টাকা জুতার দাম, তাও কত কষ্ট মষ্ট করে দিছে। এখন দেখি যে ছেলে ভালোই করে। স্বপ্নের তো শেষ নাই, তবু আমি চাই যে বাংলাদেশ দলে জানি খেলি, এটাই আমার মনের আশা। আমার ছেলে দেবাশিসকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও একসময় বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে, টাঙ্গাইল জেলা তথা সমগ্র বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে, এটাই আমার প্রত্যাশা। তবে কোচের মতে এই 3 তরুণের টেকনিক ও খেলার মান অনেক উন্নত। আশা করছেন তারা জাতীয় দলে টাঙ্গাইলের শূন্যতা পূরণ করবেন। এখন আমাদের যে পাইপলাইন আমাদের প্লেয়ার আছে টাঙ্গাইলে, আমাদের আন্ডার-19 বাংলাদেশ টিমে আমাদের যে 3টা প্লেয়ার খেলে আসলো, রিফাত বেগ, রিজান এবং দেবাশিস, এবং শ্রীলঙ্কায় 2টা প্লেয়ার খেলে আসলো আমাদের আন্ডার-17, রাফি এবং এহসানুল হক মাহিন। তো আমার যেটা আমার কনফিডেন্স যে আমাদের এই জায়গার থেকে আমাদের ইনশাল্লাহ এই শূন্যতা আমাদের পূরণ হবে, যে আমরা খুব তাড়াতাড়ি টাঙ্গাইল থেকে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার দেখতে পারবো। এই সমস্ত খেলোয়াড়রা যখন একটা বিশ্বকাপ জয় করে, বা এই যে এশিয়া কাপ জয় করলো, এশিয়া কাপ জয় করার পরে এরা বিশ্বকাপের দিকে নজর দেবে, বিশ্বকাপ দলেও এরা স্থান পাবে। তবে এটা বড্ড কঠিন। তা আমি মনে করি যে এদের আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং এদের বেশি বেশি ক্রিকেটের আয়োজন করতে হবে। লিগ আছে, তারপরে টেস্ট ম্যাচ আছে, এদের মানে টেম্পারমেন্ট বাড়াইতে হবে। এশিয়া কাপের ফাইনালে রিজান 8 ওভারে মাত্র 13 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট, আর ব্যাট হাতে 65 বলে করেছিলেন 47 রান। দেবাশিস 6 ওভারে মাত্র 17 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। রিফাতও ছিলেন দলের অন্যতম ভরসা। এখন টাঙ্গাইল। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকার বেশিরভাগ অফিস বাসভবনে পার্কিং না থাকায় সড়কেই গাড়ি সরানোর বদলে খোদ উত্তর সিটি ইজারা দিয়ে তুলছে চাঁদা। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিং এর জন্য আমি দিয়ে দিই, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল। সরবরাহ বাড়াতে নতুন পুরাতন কূপ খননের উদ্যোগ সিলেট গ্যাস ফিল্ডের। দৈনিক 250 মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য। 3 কিলোমিটার যদি হয়ে যায়, আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারব। খুলনায় অরক্ষিত বেশিরভাগ নৌঘাটে মালামাল উঠানামায় ঘটছে দুর্ঘটনা। রাজস্ব বাড়লেও উন্নয়নে অনীহা। নদীকেন্দ্রিক বাণিজ্যে ভাটা। Here's the first ball. Turn on offer from ball 1. এবং অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শিরোপা জয়ে আত্মবিশ্বাসী সুমাইয়ারা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।